মেইন দরজায় কড়া নাড়ার শব্দে সবেদা দরজা খুলে দিতেই সামনে একজন সুদর্শন ছিমছাম পোশাক পরিহিত পুরুষকে মার্জিত ভঙ্গিতে দাঁড়িয়ে থাকতে দেখল। পরক্ষণেই সবেদা নিজের দিকে একবার তাকাল। সবেদার পরনে টকটকে হলুদ একটা থ্রিপিস রয়েছে, কিন্তু সর্বনাশা কাজ যা সে ঘটিয়েছে তা হল একটু আগেই ও নিজের মুখে গলায় কালো চারকোল মাস্ক দিয়েছে, যার ফলে সবেদাকে দেখতে ঠিক যেন ভূতের জ্যান্ত প্রতিরূপ বলে মনে হবে যে কারোরই। পুরুষটি ভ্রুকুচকে বিরক্তি মাখা কণ্ঠে বলল, ভূতের মতো দরজা আটকে দাঁড়িয়ে থাকবেন না চাচি, সাইড হয়ে দাঁড়ান, আমাকে ভেতরে ঢুকতে দিন। পুরুষটির মুখে নিজেকে চাচি বলে সম্বোধিত হতে শুনে সবেদার জন্য কষ্টের কলসি পুরো 16 কলা পূর্ণ হয়ে গেল। এবার সবেদা দাঁতে দাঁত চেপে নিজের রাগ ও কান্নাকে নিয়ন্ত্রণ করার সর্বোচ্চ চেষ্টা নিয়ে নিঃশব্দে দরজার সামনে থেকে সরে দাঁড়াল। পুরুষটি ভিতরে প্রবেশ করে চারপাশে নিজের তীক্ষ্ণ নজরখানা বুলিয়ে নিতে নিতে বলল, এ বাড়িতে তো আরও একজন মোটা করে 60 ঊর্ধ্ব বয়সের মহিলা থাকেন, উনাকে দেখছি না তো। নিজের মায়ের পরিচিতি এভাবে শুনে সবেদার মুখ হা হয়ে গেল। সবেদা কিছু বলার পূর্বেই ভিতর থেকে পপেলাকে এসেছে রে সাবুমা বলে বাহিরে বেরিয়ে আসলেন। পপেলাকে দেখা মাত্রই পুরুষটি বলল, আসসালামু আলাইকুম বুড়ি দাদি, আমি এসেছি। পপেলা নিজের দিকে একবার তাকিয়ে পরপরই পুরুষটির দিকে তাকিয়ে রাগী স্বরে বললেন, এই ছেমরা এই কোনো দিক দিয়া দেইখা তোমার আমারে বুড়ি দাদি বলে মনে হল? হ্যাঁ, আমার বয়স মাত্র 45 চলে, আর তুমি আমাকে 60 ঊর্ধ্ব বয়সের বানিয়ে দিয়েছ, মানে কি এসবের? তখনই পুরুষটির পিছন থেকে সবেদা পপেলার দিকে এগিয়ে আসতে আসতে বলল, মা, উনি আমাকে চাচি বলে ডেকেছে। তুমিই বলো আমাকে দেখতে কি তোমার বয়সী লাগে? মরি মরি ভাই, এ কেমন কথা? আমার 16 বছরের যুবতী মায়ারে কিনা চাচি বানাইয়া দিছে। এই ছেমরা, তোমার কি মাথায় কোনো গণ্ডগোল আছে নাকি? পুরুষটি বলল, চাচি নিজেকে সুইট 16 মনে করেন আর আপনি নিজেকে চাচির বয়সী মনে করেন, কিন্তু আপনাদের দেখে আমি যা বলে সম্বোধন করলাম তেমন বয়সীই লাগে। শুধু এক দিক থেকে না, সব দিক থেকেই। পুরুষটির কথায় পপেলা রাগ এবার তার মাথায় চড়ে বসল। পপেলা বললেন, আমার বাড়ির উঠানে দাঁড়াইয়া আমারে আর আমার মাইয়ারে অপমান করো, আমাদের চেহারা ও বয়স নিয়ে তোমার এত বড় সাহস? পুরুষটি বলল, আপনি করলে লীলা খেলা আর আমি করলে ভুল? এটা তো আমার সাথে মহা অন্যায় করা হচ্ছে বুড়ি দাদি। পপেলা বলল, আবার বলে বুড়ি দাদি? এই বেড়া, এ কি সমস্যা তোমার আমাদের সাথে? হ্যাঁ, আমি কি লীলা খেলা দেখাইছি? আমার হবু বউয়ের চরিত্রের দিকে আঙুল তুলে যে নোংরা নোংরা কথাগুলো বলেছিলেন সেসব কি ভুলে গিয়েছেন এত তাড়াতাড়ি? কে তোমার হবু বউ? আমি তো তোমারই চিনি না। তোমার বুড়ে চিনব কেমনে? পাশ থেকে সবেদা ওর চোখের আকৃতি অস্বাভাবিক বড় করে বলল, এমপি সাহেব। সবেদার মুখ থেকে এমপি সাহেব শব্দটা শোনা মাত্র পপেলার মুখটাও হা হয়ে গেল। সবেদা তৎক্ষণাৎ দৌড়ে নিজের ঘরে চলে গেল। পপেলা বার কয়েক শুকনো ঢোক গিললেন। এবার পরক্ষণেই জোরপূর্বক হাসার চেষ্টা করে বললেন, আপনি এমপি সাহেব? সারফারাজ চোয়াল শক্ত করে বলল, এখানে আসার সময় শুনলাম আপনার স্বামী অনেক আগেই রিটায়ার্ড করেছেন। পেনশনের টাকায় নাকি আপনাদের সংসার ঠিকভাবে চলছে না? পপেলা বললেন, হ্যাঁ হ্যাঁ, পেনশনের টাকা তো চাকরি চলাকালীন বেতনের টাকার অর্ধেকের ও কম হয়। রিটায়ার্ড করার আগে বেতনের টাকা দিয়েই কোনোরকমে আমাদের সংসার খরচ সামলে নেওয়া যেত। এখন তিনি রিটায়ার্ড করার পর থেকে আর্থিক সমস্যাটা অনেকটাই বেড়ে গিয়েছে। নতুন পেশা হিসেবে পাড়ায় পাড়ায় প্রত্যেকের বাড়িতে ঘুরে সে বাড়ির ছেলেমেয়েদের চেহারাকৃতি বর্ণচরিত্র নিয়ে যে কূটকাচালিগুলো করেন তা থেকে কত টাকা ইনকাম হয় আপনার দৈনিক? সারফারাজের এরূপ কথায় অপমানে লজ্জায় পপেলার মুখ থমথমে রূপ ধারণ করল। পপেলা মাথা নুইয়ে নিলেন। সারফারাজ দুকদম সামনের দিকে এগিয়ে এসে বলল, আপনার নিজের ঘরেও তো একটা মেয়ে আছে। আপনি কি নিজের বুকের উপর হাত রেখে এমনটা বলতে পারবেন যে আপনার মেয়েটা একেবারে দুধে ধোয়া তুলসী পাতা? পপেলা কোনো প্রত্যুত্তর করার মতো ভাষা খুঁজে পেল না। মুখ যেন তার পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে। সেই সময় সবেদা আবার নিজের ঘর থেকে বেরিয়ে পপেলার পাশে এসে দাঁড়াল। এইটুকু সময়ের ভিতরেই সবেদা নিজের রূপ পুরোপুরি পাল্টে ফেলেছে। সে হলুদ 3 পিসটা পরিবর্তন করে এখন টকটকে গোলাপি রঙের শর্ট টাইপ একটা গাউন পরে নিয়েছে। মুখে গা মেকআপ করেছে।
কিন্তু তাড়াহুড়োয় এক চোখে লেন্স আর আইলাইনার লাগালেও অন্য চোখে কিছুই দেয়নি। বিধায় চোখ দুটো দুরকম হওয়ায় অদ্ভুত দেখাচ্ছে সবেদাকে। এছাড়াও ঠোঁটে টকটকে গোলাপি লিপস্টিক ও গালে অতিরিক্ত ব্লাশন লেপেছে। কোকড়া চুলগুলো এলোমেলোভাবে ছেড়ে রেখেছে। মুখে এমন হাসি ফুটিয়ে রেখেছে সবেদা যেন মনে করছে ওকে হয়তো এই মুহূর্তে কোনো অপ্সরার থেকে কম কিছু লাগছে না। সবেদাদের বাড়ির বাহিরে রাস্তায় দাঁড় করানো গাড়ির সাথে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে আছে আহাদ। একটু পর পর নিজের হাতে থাকা ঘড়ির তাকাচ্ছে তো সবেদাদের বাড়ির গেইটের দিকে তাকাচ্ছে। অতঃপর আহাদ বলল, বস এখনো আসছেন না কেন? বস এত রেগে এই বাসায় প্রবেশ করলেন কিন্তু পরিবেশ এখনো এতটাই শান্ত হয়ে আছে মনে হচ্ছে বড় ধরনের ঝড়ের পূর্বাভাস। না জানি ভিতরে কার অবস্থা কেমন করে ফেলেছেন বস। সারফারাজ শুধু একবার সবেদার এমন রূপ পরিবর্তনের পরের অবস্থা দেখে পরপরই ওর উপর থেকে দৃষ্টি সরিয়ে বলল, নিজের মেয়েকে এই শিক্ষাই দিয়েছেন যে আপনার বাড়িতে কোনো পরপুরুষ আসলে বা বাহিরে বের হওয়ায় সময় সং সেজে বের হতে হয়, নয়তো সম্মান পাওয়া যায় না। সারফারাজের এরূপ কথায় মুহূর্তের মধ্যেই সবেদার হাস্যোজ্জ্বল মুখটা আমাবস্যার মতো অন্ধকার হয়ে গেল। সারফারাজ আবারও বলল, বিয়ের আগে প্রতিটি মেয়ের উচিত নিজেদের সৌন্দর্যকে আড়াল করে রাখা, পর্দা করা। কারণ মেয়েদের সৌন্দর্য আর ভবিষ্যতের স্বামীর আমানত। যার তার সামনে এমন সং এর মতো সেজে গুজে গিয়ে নিজের ভবিষ্যৎ স্বামীর আমানতের খিয়ানত করে পাপ কামাবেন না। বিয়ের আগে প্রতিটি মেয়েকে সঠিকভাবে পর্দা করে চলাচল করার জন্য বলা বুঝানো তার পরিবারের দায়িত্ব। সেই দায়িত্ব আপনি এবং স্বামী পালন করতে ব্যর্থ হয়েছেন। এতে পাপ কেবল আপনার মেয়ের একার হয়নি, আপনার এবং আপনার স্বামী দুজনেরই হয়েছে। সবেদা নিজের ঠোঁট উল্টে নিয়েছে। এবার তার কোনো রাগ থেকে নয়, বরং নিজের করা এত যাবৎ এর ভুল কাজের জন্য অনুশোচনা থেকে এই কান্নারা আসছে। সারফারাজ হিমশীতল কণ্ঠে আবারও বলল, গুরুজন হন তার উপর মহিলা মানুষ, তাই প্রথমবার মাফ করলাম। এই মাফ আজই শেষবার করা হল। পরবর্তীতে যদি আর কোনো দিন আমার হবু বউয়ের নামে একান্তেও কেন উল্টাপাল্টা কথা আপনার জিহ্বার সাথে তালুর ছোঁয়ায় দুই ঠোঁটের ভাঁজ পেরিয়ে বাহিরে বের হয়, তাহলে আমি আর বড়ছোট গুরুজন টুরুজন মানব না। কোনো বয়সও বিচার করব না। জাস্ট ধরব। জিহ্বাটা মুখ থেকে টেনে বের করে কপালের মাঝ বরাবর লোহার গরম পেরেক দিয়ে গেঁথে দিব। ভয়ে পপেলা ও সবেদার হৃৎপিণ্ডের গতি স্বাভাবিকের তুলনায় কয়েক গুণ জোরে বিট করছে। মনে হচ্ছে কলিজাটা বুক চিরে বাহিরে বেরিয়ে আসবে। অতঃপর সারফারাজ আর দাঁড়াল না সেখানে এক মুহূর্তের জন্য। গেইট খুলে বাহিরে চলো গেল। সারফারাজকে বাহিরে বের হতে দেখে আহাদের কলিজা মনে হল কিছুটা ঠান্ডা হল। আহাদ সারফারাজের কাছে এগিয়ে গিয়ে বলল, বস কোনো লাশ উঠাতে হবে নাকি? সারফারাজ ভ্রুকুচকে আহাদের দিকে তাকিয়ে বলল, তোমার কি মনে হয় আমার এতটাই বাজে দিন এসে গিয়েছে যে অবলা মহিলাদের খুন টুন করে বসব? আহাদ আর কিছু বলব না, ভ্যাবলার মতো হাসল কেবল। সারফারাজ আবারও বলল, আর একটু অপেক্ষা করো। শ্বশুরবাড়ির এলাকায় এসেছি অথচ তোমাদের ভাবির সাথে সাক্ষাৎ করব না, এটা তো হয় না। একটু নিজের থোবরাটার দর্শন দিয়ে আসি তারে। এই বলে সারফারাজ সামনের দিকে অগ্রসর হতে শুরু করল। দুপুরের অমন ঘটনার পর থেকে আর একটা দানাও মুখে তুলেনি পিহু। সবকিছুতেই চরম বিরক্তি চলে এসেছে ওর। কমলা প্লেটে করে খাবার নিয়ে এসে বিছানার পাশে দাঁড়িয়ে বলল, আপামনি কতক্ষণ এমনে না খাইয়া বইয়া থাকবেন কন? যা হওয়ার তা তো হইয়াই গেছে। এর জন্য নিজের শরীরটারে আর কষ্ট দিয়েন না। এই খাবারটুকু আনছি, খাইয়া লন। পিহু অন্য পাশে মুখ ঘুরানো অবস্থাতেই বলল, খাব না আমি কমলা আপা, তুমি খাবারটা নিয়ে যাও। এমনিতেও না খেয়ে দিন পার করার অভ্যাসটা আমার নতুন না, তাই এ নিয়ে কষ্টের কিছু নেই। কমলা শব্দ করে একবার দীর্ঘশ্বাস ফেলে সেখান থেকে সরে এল। সে বুঝতে পেরেছে পিহু যখন একবার বলেছে যে সে খাবে না, এখন মানে সে খাবেই না। জোর করে পিহুকে খাওয়ানো অন্তত কমলার পক্ষে তো সম্ভবই না। পিহুর রুম থেকে বের হতেই কমলা দেখল গেইট পেরিয়ে সারফারাজ ভিতরে প্রবেশ করছে। কমলা এগিয়ে গিয়ে বলল, ভাই সাহেব আপনি আইছেন? আইসা অনেক ভালা কাম করছেন। আপামনি ওই ঘটনার পর থাইকা কিচ্ছু মুখে নিচ্ছেন না। আমি অনেক কইয়াও তাকে খাওয়াতে পারি নাই। আপনি ছাড়া এই অসম্ভব কাম আর কারোর পক্ষে করা সম্ভব না। সারফারাজ কমলার হাত থেকে খাবারের প্লেটটা নিয়ে বলল, কোথায় তোর আপামনি?
ভিতরে তার ঘরেই শুইয়া আছে। আর বাকিরা? খানিকক্ষণ আগেই মামেতে মিল্লা কই জানি গেল দেখলাম। আচ্ছা, তুই বাহিরেই থাক, আমি যাচ্ছি ভিতরে। আচ্ছা। অতঃপর সারফারাজ খাবারের প্লেটটা সাথে নিয়ে পিহুর রুমে প্রবেশ করে পিহুর পাশে এসে বসল। পিহু অন্যদিকে ফিরে চোখ বুজে শুয়েছিল বিধায় সারফারাজ যে ওর পাশে এসে বসেছে তা ও দেখতে পারেনি। পিহু কিছুটা রাগ নিয়েই বলল, কমলা আপা, তোমাকে বললাম না আমি খাব না? তারপরেও কেন বারবার খাবার নিয়ে আমার আশেপাশে ঘুরঘুর করছ? আমাকে একটু পিহু পুরো কথা শেষ করতে পারল না। সারফারাজ বলল, কমলার সাহস আছে নাকি একবার তোমার থেকে খাবে না শোনার পরেও আবারও খাবার নিয়ে আসার? সারফারাজের কণ্ঠ কর্ণপাত হতেই পিহু ঝট করে শোয়া থেকে উঠে বসল। সারফারাজকে নিজের পাশে বসে থাকতে দেখে পিহুর চোখে মুখে অবাকতার ছাপ স্পষ্ট ফুটে উঠেছে। পরপরই পিহু নিজেকে সামলে নিয়ে চাপার আগে বলল, কেন এসেছেন এখানে? আপনার সাথে আমার নাম জড়িয়ে এ পাড়ায় আর কত কলঙ্ক রুটুক এমনটা চান আপনি? সারফারাজ পিহুর দিকে নিজের তীক্ষ্ণ দৃষ্টি স্থির করে বলল, কলঙ্ক যেন আর কেউ রটাতে না পারে তার ব্যবস্থাই করতে এসেছি আজ। ছেড়ে দিবেন আমায়? মুক্তি দিবেন? বাঁচতে দিবেন আবারও আগের মতো করে আমায়? প্লেটে থাকা খাবারটুকু সম্পূর্ণ শেষ করো তারপর বলছি। আগে শুনতে চাই আমি। সারফারাজ নিজের হাতে তরকারি দিয়ে অল্প ভাত মেখে পিহুর মুখের সামনে ধরল। পিহু মুখ ফিরিয়ে নিয়ে বলল, আপনার হাতে খাব না। বেশ তো, তাহলে নিজের হাতেই খাও। আগে আমার প্রশ্নের উত্তর দিন। মুক্তি দিবেন আমায় আপনি? বললাম তো আগে খাবার খাওয়া শেষ করো তারপর দিব এই প্রশ্নের উত্তর। পিহু বুঝতে পেরেছে কথা বাড়িয়ে কোনো লাভ হবে না। তাই সে সারফারাজের কোলের উপর থেকে খাবারের প্লেটটা নিয়ে চুপচাপ খেতে শুরু করল। কিছু সময়ের মধ্যেই সবটুকু খাবার খাওয়া পিহুর শেষ হলে সারফারাজ উঠে টেবিলের উপর থেকে পানির গ্লাসটা এনে পিহুর দিকে বাড়িয়ে দিল। পিহু গ্লাসটা নিয়ে পানি পান করল এবং প্লেটেই হাত ধোয়ার কাজও শেষ করল। অতঃপর সারফারাজ আলমারি খুলে ভিতর থেকে একটা গাঢ় নীল রঙের নরম জর্জেটের শাড়ি ও একটা সাদা রঙের হিজাব বের করে বলল, এই শাড়ি আর হিজাবটা পরে দ্রুত রেডি হয়ে নাও। পিহু বলল, ওসব কেন পরতে যাব? খাবার খাওয়ার পর আমার প্রশ্নগুলোর উত্তর দিবেন বলেছিলেন। খেয়েছি, এখন উত্তর দিন। রেডি হও, তারপর উত্তর পাবে। আপনার দেওয়া কোনো পোশাক আমি পরব না। যদি নিজ থেকে না পরো তাহলে বিয়ের আগেই একটা অনাসৃষ্টি কাজ আমাকে করতে হবে, যা তোমার উপরের কলঙ্কের বোঝাকে বাড়াবে বই কমাবে না। পিহু একবার ঢোক গিলল। তারপর বিছানা থেকে নেমে শাড়ি, হিজাব ও শাড়ি পরার জন্য বাকি যা প্রয়োজন তা নিয়ে সোজা ওয়াশরুমে চলে গেল। সারফারাজ নিঃশব্দে হেসে বলল, আজ যেই সারপ্রাইজ তোমার জন্য অপেক্ষা করছে প্রিটিহার্ট, তা দেখার পর আর কখনো আমার থেকে মুক্তি পাওয়ার ইচ্ছার বহিঃপ্রকাশ করতে পারবে না তুমি। টাকার লোভে একজন মানসিক ভারসাম্যহীন 40 বছর বয়সী লোকের সাথে ষোড়শী কন্যা অনুপমার বিয়ে ঠিক করেছেন ওর বাবা অরূপ মিয়া। সেই মানসিক ভারসাম্যহীন পুরুষটি অরূপ মিয়ার গ্রামেরই চেয়ারম্যানের বড় ছেলে। চেয়ারম্যান শামসুজ্জামান সাহেব একজন ঘটককে নিয়ে অরূপ মিয়ার বাড়ির আঙিনায় বসে বিয়ের কথা পাকাপোক্ত করে গেলেন খানিকক্ষণ আগেই। তারা চলে যেতেই অরূপ মিয়ার স্ত্রী জমেলা বেগম ঘর থেকে ছুটে বেরিয়ে এলেন আঙিনায়। স্বামী অরূপের পাঞ্জাবির কলার চেপে ধরে রাগে দুঃখে চেঁচিয়ে বললেন, এ তুমি কি করলে? আমার ফুলের মতো সুন্দর মায়াডার বিয়া ওই চেয়ারম্যানের মানসিক ভারসাম্যহীন বুড়া পোলার লগে কেন চূড়ান্ত করলা? তোমার কি ধর্মের ভয় নাই? কলিজায় কি আল্লাহর ভয় নাই? একমাত্র মায়ার সাথে কোনো বাপে এমন অবিচার করতে পারে? অরূপ মিয়া জমেলাকে ধাক্কা দিয়ে নিজের থেকে সরালেন। জমেলা আঙিনার উপর পড়ে গেলেন। অরূপ খেকে স্বরে বলল, বান্দির বাচ্চা, বাপের ঘর থেকে টেকা আয়না দেওয়ার নাম নাই আর আমারে শিখাইতে আইছস কি করণ লাগব আর কি করণ লাগব না? জমেলা ওভাবে বসে মুখ তুলে বললেন, টেকা আমি আনি নাই নাকি? 50,000 নগদ টেকা আর 2 বিঘা জমি আয়না দিছিলাম। সবই তো নিজের নেশা আর জুয়ার পিছনে শেষ করছ। এখন উইঠা পরে লাগছ আমার মায়াডার জীবনটা নষ্ট করার জন্য। যেমন মেলা রূপওয়ালা মায়া জন্ম দিছস তেমন তো ফল ও ভুগতে হব। গ্রামে কোনো একটা ছামড়া বাকি আছে নাকি যে চায় না তোর মায়ারে নিজের ঘরে তুলতে?
নেহাতি আমি বাছাই করে চলা মানুষ, তাই চেয়ারম্যানের মতো বড় ঘরের প্রস্তাব হাসিমুখে মাইনা নিছি। যেন মায়াডা সেখানে গিয়ে সুখেই থাকতে পারে। নিজের বাপ দাদার দিয়া যাওয়া জমিজমাগুলো খাইয়ে যখন জুয়া খেলার টাকা আর কোনোদিন দিয়া জোগাড় করতে পারোনি, তখন যে চেয়ারম্যানের কাছে এই বসতভিটাটুকুও বন্ধক রাখছ, সেই খবর যে আমার কান পর্যন্ত পৌঁছাইছেই তা ভুইলা যাইও না। এখন যখন চেয়ারম্যান নিজের পাওনা বুইজ্জা লিতে আইছিল, তখন তো তা ফেরত দেওয়ার মুরদ হয়নি তোমার। তাই ওই বুড়া পাগলের লগে আমার মায়ার বিয়ার সম্বন্ধে নাচতে নাচতে রাজি হইছ তুমি। মনে মনে ভাইবা রাখছ মেয়ের বদলতে সেখান থেকে পরে আরও টাকা পয়সা আত্মসাৎ করতে পারবা। তোমরা কুমতলবগুলো আমার অজানা নয় অরূপ মিয়া। জমেলার মুখে এতগুলো সত্য উচিত কথা শুনে অরূপের মাথায় যেন রক্ত চড়ে বসল। নেশাখোর লোকদের মেজাজ এমনিতেই তুঙ্গে উঠে থাকে সবসময়। অরূপ রাগে গজগজিয়ে জমেলার কাছে এসে ওর চুলের মুঠি ধরে জোরে জোরে মাথা ঝাঁকাতে ঝাঁকাতে বললেন, মাগর বেশি মুখ চলে। এখন আর তোর জানের ভয় লাগে না, তাই না রে? কয়টা দিন শরীরে কয়েক ঘা পড়েনি, তাই মেলা তেল জমছে। তা এখন মুখ দিয়া গলে গলে পড়তেছে। এই বলে অরূপ মিয়া জমেলাকে ইচ্ছে মতো চড় লাথি মারতে শুরু করলেন। অনুপমা ওর বান্ধবীদের সাথে স্কুল শেষ করে বাড়ি ফিরছিল। বাড়ির সন্নিকটে আসতেই নিজের বাবাকে নিজের মায়ের গায়ে হাত তুলতে দেখে ছুটে বাড়ির ভিতরে এসে বাবার থেকে মাকে বাঁচানোর চেষ্টায় লেগে পড়ল। অনুনয় বিনয় করে বলল, আব্বা আর মাইরেন না আম্মারে। আপনার পায়ে পড়ি আব্বা। আল্লাহর দোহাই লাগে আম্মারে ছাইরা দেন। আম্মার জানটা যে বাহির হইয়া যাব এবার। আব্বা দোহাই লাগে। আমি আপনার পা দুইটা ধরে কইতাছি, মাইরেন না আম্মারে। ও আব্বা, আব্বা গো ছাড়ান দেন আম্মারে। আব্বা। অরূপ থামলেন না। এবার তার করা আঘাতগুলো অনুপমার শরীরে এসেও লাগছে, কারণ অনু ওর মাকে নিজের বুকের মাঝে আগলে নেওয়ার সর্বোচ্চ চেষ্টা করছে। অরূপ চিল্লিয়ে বললেন, তোর বিয়া আমি চেয়ারম্যানের বড় পোলার লগে চূড়ান্ত করছি। আগামী শুক্রবার তোর বিয়া হব। তোর মায়ে আমারে এনিয়া মেলা নীতি কথা শুনাইতে আইছিল। তার জন্য আজ ওর কমর ভাইঙ্গাই দম ফেলমু আমি। না আব্বা, আর মাইরো না তুমি আম্মারে। আমি রাজও আছি, তুমি যেইখানে যেই দিন বিয়া দিবার চাও আমার, আমি বিয়া করমু। মেয়ের সম্মতি পেয়ে থামলেন অরূপ। ঠোঁটে ফুটে উঠল তার বাঁকা হাসির রেখা। পরপরই জমেলার শরীরের উপর থুথু মেরে বললেন, মর এবার তুই শালি। এই বলে অরূপ বাড়ি থেকে বেরিয়ে গেলেন। জমেলার জ্ঞান নেই, অনু দুহাতে নিজের মাকে জড়িয়ে ধরে হুহু করে কাঁদছে। এই দুনিয়ায় অনুর জন্য যদি কেউ ভাবে, ওকে কেউ ভালোবাসে, তাহলে সেটা কেবল ওর মা। অনুর কথা ভাবতে গিয়ে প্রায় দিনই অরূপের হাতে মায়ের খেতে হয় জমেলাকে। তবুও অনুর প্রতি জমেলার ভালোবাসা কমে না এতটুকু। মা জাতি বুঝি এমনই হয়। অরূপ মিয়া গ্রামের বখাটে ছন্নছাড়া পুরুষদের সাথে সারাদিন রাত জুয়া খেলে ও নেশাজাতীয় বিভিন্ন দ্রব্য পান করে কাটিয়ে দেন। যখনই নেশা করার জন্য ও জুয়ায় বাজি ধরার জন্য টাকার প্রয়োজন হয়, তখনই বাড়িতে এসে ঝামেলা সৃষ্টি করেন। অনুর মা জমেলা বেগম নিতান্তই সাধারণ ও সহজ সরল মহিলা। বাবার বাড়ির আর্থিক অবস্থা ততটা ভালো না হলেও স্বামীর অত্যাচার সহ্য করতে না পারে অনেক জমি ও অর্থ এনে দিয়েছিলেন স্বামীর কাছে। কিন্তু সেই সব কিছুই অরূপ জুয়া খেলা ও মদ্যপানে শেষ করেছে। অরূপের বাবা দাদার রেখে যাওয়া জমিজমাগুলোও শেষবের পিছনে ধ্বংস হয়ে গিয়েছে। রয়ে গিয়েছিল যে থাকার ভিটেমাটিটুকু, সেটাও চেয়ারম্যানের কাছে বন্ধক রেখেছে অরূপ বাড়িতে কাউকে না জানিয়েই। অনুপমার বাড়িতে কেবল সে আর ওর মাই থাকেন। অনুপমার আর কোনো ভাইবোন নেই। অরূপের আপন ভাইয়েরা নিজ অংশ বুঝে নিয়ে তা বিক্রি করে বহু আগেই বউ বাচ্চা নিয়ে শহরে চলে গিয়েছেন।